আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের মধ্যে আমরা জাস্ট কিছু গুরুত্বপূর্ণ টপিক শিখব, যেগুলো তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বলো, সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজকের এই টপিক থেকেই বিগত বছর প্রশ্ন আসতে দেখা গিয়েছে। তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা শুরু করার আগে তোমরা যা সবাই একটু যুক্ত হবা, সবাই মিলে ক্লাস শিখবো। পাশাপাশি আজকের এই ক্লাসের মধ্যে যেই স্লাইডগুলো তৈরি করা, তোমাদেরকে যে আমি স্লাইডগুলো দেখাই, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডগুলো দেখাই, অনেকগুলো স্লাইড এবং তথ্যবহুল স্লাইড তোমরা দেখতে পাচ্ছ যে তথ্যবহুল স্লাইড, এই স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দিব, অর্থাৎ তোমরা পিডিএফটা পেয়ে যাবা। জাস্ট তোমরা যদি একটা কাজ করো, সেটা হচ্ছে হয় মেনশন দিবা তোমাকে বন্ধুকে, অথবা ক্লাসটা শেয়ার দিবা। ক্লাস শেয়ার দিয়ে জাস্ট পেজে একটা মেসেজ দিও, ভাই ক্লাসটা শেয়ার দিয়েছি, পিডিএফটা আমাদের দেন। এই তথ্যবহুল পিডিএফটা তোমাদেরকে আমরা দিব। ভর্তি পরীক্ষায় রেনকোট থেকে যত প্রশ্ন আসুক সব এই পিডিএফ থেকে আসবে ইনশাআল্লাহ। তো তোমরা জাস্ট একটু দয়া করে পিডিএফটা আমাদের ক্লাসে শেয়ার দিবা, শেয়ার দিলে আমরা ক্লাসে শুরু করব। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে গতবারের মতো আমাদের একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা কি বলেন, মানে পরিকল্পনা তাদেরকে বলে দিই আমরা আসলে আমাদের পরিকল্পনা আসলে কি। পরিকল্পনা হচ্ছে যে তোমরা যারা এবার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিন্তু প্রতিদিন আমরা ক্লাস করাচ্ছি, প্রতিদিন ক্লাস করাচ্ছি। এই ক্লাসগুলোর পিছনে যে পরিকল্পনা, সেটা হচ্ছে যে তোমরা যেন চান্স পাও এবং তোমরা যেন এই জায়গা থেকে তোমাদের যে বেসিক জিনিসগুলো শিখতে পারো এবং এই বেসিক জিনিসগুলো শেখার মাধ্যমে যেন তোমরা চান্স পাও। এটা হচ্ছে আমাদের মূলত পরিকল্পনাটা, প্রতিনিয়ত ক্লাসগুলো করানো হচ্ছে। তার চেয়ে আরেকটা সবচেয়ে বড় বিষয়, যেটা আমাদের যে ক্লাসগুলা প্রত্যেকটা কিন্তু পিডিএফ দেওয়া হচ্ছে। মানে তোমরা জাস্ট একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি এবং আমরা পিডিএফ তোমাদের দিয়ে দিব। যেহেতু এটা বেসিক্যালি তোমাদের জন্যই করা, তোমরা এই পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিব সবাই, এবং যার জায়গা থেকে জাস্ট একটু মেনশন করে দিবা। তাসনিয়া ইসলাম এবং আমাদের এই দুইটা পেজ থেকে সবাই ক্লাসটা দেখছো, এখানে যে যেখান থেকে দেখছো এতে অনেকে শেয়ার দিয়ে ফেলছে, সবাই একটু শেয়ার করে দিবা যেন পিডিএফটা তোমাদেরকে আমরা দিতে পারি। এখানে অবশ্যই তোমাদের সবাই যেমন তথ্যবহুল ক্লাসগুলো চেষ্টা করে দেখো, অনেকগুলো স্লাইড তৈরি করেছে, যে স্লাইডগুলোর মাধ্যমে এখানে ধরো একটা প্রশ্ন তুমি পড়েছো, ওই প্রশ্নের উপরে কিছু তথ্য আছে যেগুলো হচ্ছে আমাদের পড়া উচিত। বিগত সালে একটা প্রশ্ন হুবহু যে উঠে আসবে বিষয়টা এমন না। ফর এক্সাম্পল, এই প্রশ্নটা ধরো হচ্ছে বিগত সালে আসছিল, বিগত সালে এই প্রশ্নটা আসছিল। এখন সবাই তোমাকে এটা বুঝাবে এই প্রশ্নটা এভাবে এসেছিল, পরবর্তী যেটা এখানে আরো কিছু তথ্য তোমাকে দেওয়া হবে যেন এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তোমরা যদি এটা নিজের সংগ্রহে রাখো অবশ্যই তোমার জন্য প্লাস পয়েন্ট। তারপরে এভাবে দেখো, এখানে একটা প্রশ্ন আছে, পরবর্তীতে একটা এভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তাহলে এইভাবে করে যদি আমরা প্রিপারেশন নেই বা প্রস্তুতি নেই, তাহলে কিন্তু আমরা আশা করি যে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ক্লাসটা শুরু করে দেন। শুরু করে ওরা শেয়ার দিছে কিনা একটু জাস্ট যারা যা শেয়ার দিছে ডাউন লাগলে হবে আর কি। আচ্ছা, একটু দেখা উচিত তোমাদের জন্য এটা করা, আসলে অনেকে শেয়ার দিয়েছে। আচ্ছা, তো আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই স্পেশাল হবে, কারণ তোমরা জানো যে ভর্তি পরীক্ষায় রেইনকোট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। রেইনকোট, তারপর আমার পথ, তারপর হচ্ছে আমরা অপরিচিত গল্পগুলো এগুলো থেকে পেয়ে থাকি। তো আমরা যেহেতু এগুলো থেকে পেয়ে থাকি, তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি শুরুতে আসি, শুরুতে আসতে দেখতে পাচ্ছি যে এই যে এটা প্রশ্ন দিই, অর্থাৎ এটা না, এটা শুরু না, এটা হচ্ছে প্রায় মাঝামাঝি একটা অংশ। ওকে, তাহলে আমরা যেখান থেকে গল্পটা আসা শুরু করব সেটা হচ্ছে এই যে রেইনকোট গল্প থেকে শুরু করব। তো এই রেইনকোট গল্প থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখব। হ্যাঁ, অঞ্জলি সরকার, দিলারা জান্নাত, তারপর হচ্ছে সানজিদা আলাউদ্দিন, সবাই তোমার হচ্ছে জাস্ট এই যে আমরা যেটা আছে তথ্যগুলো শিখবো, সবাই একটু ক্লাসে শেয়ার দিবা। শেয়ারটা দিলে আজকে আছে রেইনকোট গল্পের যে পিডিএফটা, তথ্যগুলো পিডিএফটা আছে, এটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, আমরা ক্লাসে ঢুকি। আমরা এখন ক্লাসে আসি। তো ক্লাসের মধ্যে সর্বপ্রথম যেই প্রশ্নটি দিয়ে তোমাদের সাথে ক্লাসটা শুরু করতে চাই, সেটা হচ্ছে খুবই সহজ প্রশ্ন। যারা রেইনকোট গল্পটা পড়েছো তারা পারবা, আমার আশাবাদী তোমরা সবাই পারবা যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। দেখো, রেইনকোট গল্পে একবার প্রথম লাইন যেটা, সেটা কি? রেইনকোট গল্পের কখন থেকে বৃষ্টি শুরু হয়? বৃষ্টি শুরু হয়েছে কখন থেকে? এটা হচ্ছে একটা বেসিক প্রশ্ন। রেইনকোট গল্পের একবার সর্বপ্রথম যে লাইনটা, সেটা হচ্ছে এটা, রেইনকোট গল্পে গল্প কখন থেকে বৃষ্টি শুরু হয়, এই কথাটা একবার গল্পের প্রথমে বলা আছে। তোমাকে বলতে হবে যে কখন থেকে তোমার হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। সেটা কি ভোরবেলা থেকে, সকাল থেকে, বিকাল থেকে, নাকি হচ্ছে সন্ধ্যা থেকে? দেখতে পাচ্ছ অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। হ্যাঁ, জান্নাত বলছো, তারপর হচ্ছে হ্যাঁ অরধ্যা বৃষ্টি বলছো, কাশপিয়া বলছো, সেজুতি বড়ুয়া, অবনীত অর্পি, সবাই বলতেছো তোমার হচ্ছে রেইনকোট গল্প বৃষ্টি শুরু হয়েছে তোমার হচ্ছে কোথা থেকে? এই ভোরবেলা থেকে। তার মানে সঠিক উত্তর হচ্ছে কি? হ্যাঁ, তার সঠিক উত্তর কি? সঠিক উত্তর পাচ্ছি আমরা ভোরবেলা। তো সবাই উত্তর দিয়েছ ভোরবেলা। হ্যাঁ, ভোরবেলা। হ্যাঁ, রাখি সাহা বলছো,
তারপর হচ্ছে নীল আকাশ নীল, ইসরাত তাবাসসুম, আজিজুর রহমান আর আশরাফুল নুসরাত, সবাই বলতেছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে রেইনকোট গল্পটা শুরু হয়েছে কোত্থেকে, ভোরবেলা থেকে। তাহলে আমরা এটা দেখতে পেলাম, এটা আমরা দেখছি। এখন পরবর্তী আমার প্রশ্নে আসবো, পরবর্তী কি তথ্য দেওয়া সেটা আমরা দেখি। পরবর্তী যেটা আমরা পাবো সেটা হচ্ছে এই আখতারুজ্জামান ইলিয়াস। এই আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আমাদের জানতে হবে, শিখতে হবে। কি এই আখতারুজ্জামান ইলিয়াসটা কে, উনি কি করছেন, ওনার জন্ম কোথায় থেকে, ওনার বাবার নাম কি, মার নাম কি এবং জন্মস্থানটা কোথায় সেটা আমরা দেখবো। তো আখতারুজ্জামান ইলিয়াস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, যিনি আজীবন এই অধ্যাপক থাকবেন, এই পদে বহাল থাকবেন। তো এই যে এই অধ্যাপক সম্পর্কে যদি আমরা শিখতে হয়, জানতে হয়, তাহলে আমরা যেটা দেখবো, দেখো এই অধ্যাপক সম্পর্কে দেখতে হলে আমরা একটু আগে দেখবো যে ওনার আসলে বাসা কোথায়, ওনার ডিটেলস একটু দেখার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা ডিটেলসটা দেখবো। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ সবাই বলতেছে ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে আসি কবি পরিচিতির মধ্যে আসি। ওনার জন্মসালটা দেখো, ওনার জন্মসালটা হচ্ছে 12 ফেব্রুয়ারি 1943 সালে, অর্থাৎ উনি 1943 সালে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, মিতু আক্তার, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মায়া, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো 1943 সালে কি করেন, উনি জন্মগ্রহণ করেন। 1943 সালে জন্মগ্রহণ করার পরে উনি গাইবান্ধা, জেলাটা কি ভাইয়া, গাইবান্ধা, গাইবান্ধার এই গুটিয়া গ্রামে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, গুটিয়া গ্রামে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। তাহলে বোঝা যাচ্ছে যে উনি উত্তরবঙ্গের ছেলে, পাশাপাশি ওনার জেলার নামটা হচ্ছে গাইবান্ধা, গ্রামের নামটা হচ্ছে গুটিয়া, গ্রামের নামটা কি গুটিয়া। এখন যেহেতু গুটিয়া পাইলাম, গ্রামের নামটা গুটিয়া পাইলাম, এখন এই গুটিয়া বাড়িতে জন্মগ্রহণ করার পরে ওকে ওকে কেটে দিছি। ওকে, এখন আসি, যেমন এই পিতৃনিবাস, অর্থাৎ বাবার বাড়ি কোথায়, বাবার বাড়ি হচ্ছে বগুড়ায়। কোথায় ভাইয়া, বাবার বাড়ি হচ্ছে বগুড়াতে। ওকে, বগুড়া শহরে নাউরুলি গ্রামে, অর্থাৎ বাবার বাসা হচ্ছে বগুড়া শহরে। এবং পিতৃপদতে একটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি আখতারুজ্জামান মুহাম্মদ ইলিয়াস। আমরা যাকে আখতারুজ্জামান ইলিয়াস হিসেবে চিনি, তার পিতৃপদতে নাম হচ্ছে আখতারুজ্জামান মুহাম্মদ ইলিয়াস। আখতারুজ্জামান মুহাম্মদ ইলিয়াস তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে। হ্যাঁ, আখতারুজ্জামান মুহাম্মদ ইলিয়াস। ওকে, আচ্ছা তুমি হ্যাঁ হিউম্যানিটিস থেকে 7.36 দিয়ে কি অ্যাপ্লাই করা যাবে না ভাইয়া? 3.7 হিউম্যানিটিস থেকে বি ইউনিটে তোমার হচ্ছে গতবার সার্কুলার অনুযায়ী 7.00 থেকে মানবিক থেকে আবেদন করা গেছে। তুমি যদি মানবিক হয়ে যাও তাহলে পারবা, আর যদি সায়েন্সের হয়ে তাহলে পারবা না তুমি। হ্যাঁ, ওকে, তারপর আসি। এগুলো কি বলছে দেখো, পিতৃনিবাস হচ্ছে বগুড়া শহরের নারুলি গ্রামে পাইলাম। বাবা প্রদত্ত যে নামটা সেটা আমরা পাই কি আখতারুজ্জামান মুহাম্মদ ইলিয়াস। পরে আসি পিতা, পিতা হচ্ছে বি এম ইলিয়াস। এই যে খুবই গুরুত্বপূর্ণ, পিতার নাম হচ্ছে কি বি এম ইলিয়াস। খেয়াল রাখো, পিতার নাম হচ্ছে বি এম ইলিয়াস, যেটা আমাদের আখতারুজ্জামান ইলিয়াস হিসেবে যার নাম শেষে ইলিয়াস আছে সেই নামটা আমরা মনে রাখতে পারবো। তারপর আসি যে পিতার নাম হচ্ছে কি ইলিয়াস, আর মাতার নাম হচ্ছে মরিয়ম ইলিয়াস। সব ইলিয়াস সাথে এটা আছে, সবগুলো ইলিয়াস পাচ্ছি। তো মার নাম হচ্ছে মরিয়ম, মার নাম কি মরিয়ম, হ্যাঁ মরিয়ম ইলিয়াস। বাবার নাম হচ্ছে বি এম ইলিয়াস। ওকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ অনার্স এবং স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স, অনার্স আর মাস্টার্স ডিগ্রি লাভ করেন। লাভ করার পরে ওনার কর্মজীবন কি জীবন, কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। অর্থাৎ পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে যে উনি আসলে কোন বিভাগের অধ্যাপক ছিলেন এবং উনি কোথায় পড়াশোনা করছেন, বাসা কোথায়, এবং ওনার নাম কি, বাবার নাম কি, মার নাম কি, এই তথ্যগুলো তোমাদের আসতে পারে। এই তথ্যগুলো আমি তোমাদেরকে জাস্ট পিডিএফটা তোমাদেরকে সেম পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিব। জাস্ট তুমি যদি ক্লাসটা শেয়ার দাও, শেয়ার দিয়ে বলো জাস্ট ভাই আমরা পিডিএফটা আমাদের দিন, আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। আমরা কিছু লাগবে না ভাই, আমরা সারা দিন রাত জেগে পিডিএফ তৈরি করতেছি, স্লাইড তৈরি করতে। জানো না, তোমরা বিশ্বাস করবো না, আমাদেরকে এই স্লাইডটা তৈরি করতে 3 ঘন্টা সময় লাগছে। 3 ঘন্টা সময় লাগছে। এই 3 ঘন্টা সময় তোমাদের পিছনে ব্যয় করছি এবং ক্লাস নিচ্ছি। এই ক্লাসের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব, যা শুধুমাত্র এই 3 ঘন্টা পরিশ্রম তখন সার্থক হবে যখন তুমি একটা জাস্ট শেয়ার দিবা বা তোমার বন্ধুকে একটু মেনশন দিবা। ভাই জাস্ট তোমাদের কাছে এইটা অনুরোধ, জাস্ট শেয়ার দিবা অথবা মেনশন দিবা, আমরা তোমাদের এই স্লাইডটা 3 ঘন্টা পরিশ্রমে যে স্লাইড তৈরি করছি জাস্ট একটু দিয়ে দিবা। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এই তথ্যগুলো পাইলাম, এই তথ্যগুলো আমাদের খুবই দরকার। পরে আসি, দেখো আমাদের আগে বিডি নিয়ে একটা বেচ আছে। এই বেচটা তোমাদের জানো যে এই বেচের মধ্যে আমরা ক্লাস দিচ্ছি বাংলা 45টা, ইংরেজি ক্লাস দিচ্ছি 50টা, সাধারণ জ্ঞান 50টা এবং সলভ ক্লাস দিচ্ছি আমরা 20টা। টোটাল ক্লাস দিচ্ছি 190টা ক্লাস পাচ্ছ তুমি। জাস্ট শুধুমাত্র যারা ভর্তি হতে চাও ফি দিয়ে 2000 টাকা দেওয়া আছে, নিচে 2টা নাম্বার দেওয়া আছে সুন্দর মতো, অথবা পেজ ইনবক্স করলে হবে। পরে আসি 2 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে বৃষ্টির মেয়াদ কতদিন? এই যে বৃষ্টিটা শুরু হয়েছে ভোর রাত থেকে, সেই বৃষ্টির মেয়াদ আসলে কতদিন?
হ্যাঁ আর্টস থেকে যারা দিয়েছে তারা 7.00 অর্থাৎ 7.0, হিউম্যানিটিস থেকে যারা পরীক্ষা দিয়েছে তারা 7.0 দিতে পরীক্ষা দিতে পারছে। তুমি যদি কমার্স বা সায়েন্স নাও তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবা না, মানবিক হলে পরীক্ষা দিতে পারবা। তাহলে আমরা যেটা পাইলাম 2 নাম্বার, সেটা হচ্ছে বৃষ্টির মেয়াদ কতদিন, বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে কতদিন সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ সামিয়া, ফেরদাউস, আনিকা, তাসনিয়া ইসলাম, সেতুদ্দি বড়ুয়া, হাবিবা, সবাই হ্যাঁ আরাধ্যা বৃষ্টি, সবাই বলতেছো, নুসরাত জাহান, সবাই বলতেছো যে বৃষ্টির মেয়াদ আল্লাহ দিনে কয়দিন, বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে 3 দিন। হ্যাঁ গুড, 3 দিন। এই যে বৃষ্টির মেয়াদ কয়দিন, যে বৃষ্টিটা 1971 সালে শুরু হয়েছিল, নুরুল হুদা মানে যেই তথ্য পায় ওনার মতে, গল্পের মতে গল্পটা বৃষ্টি শুরু হয়েছিল আল্লাহ দিলে কয়দিন, এই বৃষ্টির মেয়াদ হচ্ছে 3 দিন, অর্থাৎ জাস্ট শুধুমাত্র 3 দিন মেয়াদ ছিল বৃষ্টির। তোমরা জানো যে এই যে কিছুদিন আগে যে আন্দোলনটা হয়েছিল, এই তখন কি হয়েছিল, বৃষ্টি হয়েছিল। আমরা তখন দেখতে পেয়েছিলাম রেইনকোট গল্পের একটা সরগম দেখতে পাচ্ছিলাম। তোমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে রেইনকোট গল্পের সাথে আমাদের এই প্রতিচ্ছবি মিলে যায়। রেইনকোট গল্পের মধ্যে আমরা দেখতে পাই বৃষ্টির রেইনকোট পরে অনেক আন্দোলনে গিয়েছিল, তার এই প্রতিচ্ছবি আমরা এই 2024 সালে এসে দেখতে পারি। তোমার হচ্ছে সেই প্রতিচ্ছবিটা আমরা বেশি ওঠে। তাহলে আমরা পাই বৃষ্টির মেয়াদ ছিল আল্লাহ দিল কয়দিন, আল্লাহ দিলে হচ্ছে 3 দিন। আমরা এই প্রশ্নের উত্তর পাইলাম বৃষ্টির রেইনকোট গল্পের বৃষ্টি যে শুরু হয়েছিল এই বৃষ্টির মেয়াদ ছিল আল্লাহ দিলে 3 দিন। ওকে, পরবর্তী স্লাইড আসি। কি বলছে দেখো, কোন বার অর্থাৎ কোন বারের মানে কোন, আমরা বার বলি না, বার 7 দিন, শনিবার, রবিবার, সোমবার, এই কোন বারের সকালে জল নামলো অর্থাৎ বৃষ্টি শুরু হইলো, কোন বারের সকালে, এটা কি রবিবারের সকালে, সোমবার, মঙ্গলবার নাকি বুধবার, কোন বারের সকালে তোমার হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, তোমাদের কাছে উত্তর জাস্ট একটু ঝটপট উত্তর দিবা তোমরা। হ্যাঁ সবাই একসাথে উত্তর দিবা। হ্যাঁ ইস্তার তাবাসসুম, বিবি রাবিয়া, সিদ্দিক বড়ুয়া, সবাই বলতেছো তোমার হচ্ছে, সবাই বলতেছো যে কোন বারের সকালে বৃষ্টি হয়েছে, সবাই বলতেছো বুধবার, মানে ডি নাম্বারটা। হ্যাঁ তাসনিয়া, শান্তদা, সবাই বলছো কি বুধবার, বুধবার, সবাই বলছো কি বুধবার। তাহলে আমরা উত্তর পাইলাম যে কোন বারের সকালে তোমার হচ্ছে জল নামলো, উত্তর হচ্ছে বুধবার, অর্থাৎ বুধবারের সকালে, বুধবার মনে রাখবা, বুধবারের সকালে তোমার হচ্ছে কি জল নামলো, বুধবারের সকালে জল নামলো। ওকে, সবাই বলছো বুধবার। পরে আসি, পরবর্তী প্রশ্নে আসি। দেখো পরবর্তী প্রশ্নে আসার আগে আমরা একটু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। তথ্যটা কি, এই যে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সিইউ, ডিইউ আর হচ্ছে জেইউ, এই 3টা বিশ্ববিদ্যালয় তুমি দেখবা বিগত বছর প্রশ্ন অ্যানালিসিস করলে তুমি পাবা যে ওখানে সাহিত্য পাঠ থেকে, অর্থাৎ সাহিত্য পাঠ থেকে তুলনামূলক কম এসে যিনি সাহিত্য রচনা করেছেন তার থেকে বেশি প্রশ্ন আসে। কিরকম, যিনি কবি তার থেকে বেশি প্রশ্ন আসেন ওনার কবিতা থেকে, অর্থাৎ ওনার কবিতার চেয়েও ওনার বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ উনি কে, উনি আসলে কোত্থেকে আসছেন, ওনার কি কি কর্ম আছে সেগুলো থেকে প্রশ্ন বেশি আসে। তা সাহিত্য কর্ম সম্পর্কে আমাকে জানতে হবে। জানবো কি দেখো, তার ছোট গল্প আছে কয়টা, 5টা, খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আমি আবার বলছি, ওনার ছোট গল্প কয়টা, অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প হচ্ছে কয়টা, 5টি পাইলাম। এই 5টির মধ্যে সংকলিত আছে কয়টা, 28টি গল্প, অর্থাৎ ছোট গল্পের বই আছে কয়টা, 5টি গল্প আছে। এই 5টার মধ্যে ওনার 28টা হচ্ছে সংকলিত, অর্থাৎ রচনা করেছে 28টা গল্প। এই 5টা বইয়ের মধ্যে 28টি কি আছে, হ্যাঁ 28টি কি আছে ভাই, 28টি হচ্ছে গল্প আছে। ওকে আমরা পাইলাম 28টি গল্প আছে। আর গল্প সমূহে, অর্থাৎ গল্প সমূহ খেয়াল করো, ওনার গল্প সমূহের মধ্যে যেগুলো পাই, অন্য ঘরে অন্য স্বর, অর্থাৎ অন্য ঘরে অন্য স্বর, খেয়ারি, দুধ ভাতে, উৎপাত, দোজকের, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এটা আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদেরকে, একটু মার্ক করে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। এই যে এটা হচ্ছে দোজকের ওম, পরীক্ষায় দেখবা তুমি বিগত বছর প্রশ্ন যদি অ্যানালাইসিস করো খুঁজে পাবা যে এই যে দোজকের ওম, এটা সাহিত্যকর্ম গল্প সমগ্রটা কার, এটা আসলে কার লেখা, পরীক্ষা যদি আসে তাহলে লিখে দিবা, চোখটা বুঝে বলে দিবা যে আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস স্যারের এটা হচ্ছে দোজকের ওম। তাহলে এটা মনে রাখবা, ঠিক আছে, এটা মনে রাখবা, এটা হচ্ছে কার, দোজকের ওম হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। ওকে, আমরা পাইলাম। পরবর্তী প্রশ্নে আসি। তোমার হচ্ছে পরবর্তী প্রশ্ন কি দেখো, খেয়াল করো, এখানে কি বলা হয়েছে, দোজকের ওম পাইলাম। ওকে ঠিক আছে, দোজকের ওম। পরে আসি জাল স্বপ্নের জাল, এটাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই দোজকের ওম আর জাল স্বপ্নের জাল এগুলো থেকে ভর্তি পরীক্ষায় বেশি প্রশ্ন আছে দেখা গিয়েছে। তাহলে এই দোজকের ওম আর জাল স্বপ্নের জাল মনে রাখবা, জাল স্বপ্নের জাল এই দুটো গুরুত্বপূর্ণ, জাল স্বপ্নের জাল আর দোজকের ওম এই দুটো গুরুত্বপূর্ণ। পরে আসি, তার উপন্যাস আছে 2টা, এই যে গুরুত্বপূর্ণ, এই যে গুরুত্বপূর্ণ তথ্য ভাইয়া, তার উপন্যাস, আবার বলছি তার উপন্যাস আছে কয়টা, 2টা, খেয়াল করো ভাইয়া, তার উপন্যাস আছে কয়টা, 2টা। আমি যে রেড করে দেয় এই 2টা মনে রাখবা, রেড করে দিলাম 2টা। ওকে, হ্যাঁ সবাই বলছে 2টা। ওকে ভাই, হ্যাঁ কামরুল বলছো ভাইয়া, এক কথা সেরা ক্লাস, ধন্যবাদ ভাইয়া। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি 2টা, কয়টা, 2টা। এখন 2টা কি কি দেখো, খেয়াল করো, একবার সহজ,
আমরা জানি রবীন্দ্রনাথ অনেকগুলো উপন্যাস আছে, কাজী নজরুল অনেকগুলো উপন্যাস আছে, এগুলো মনে রাখতে রাখতে আমাদের চুল পেকে যায়। বাট আখতারুজ্জামান ইলিয়াসের জাস্ট দুইটা মাত্র কি আছে এই উপন্যাস আছে, কি কি? একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, আর একটা হচ্ছে কি যে দেখো একটা হচ্ছে খোয়াবনামা। জাস্ট এই দুইটা দ্বারা মনে রাখতে পারবে, তাহলে আর কোনো টেনশন নাই। এটা হচ্ছে খোয়াবনামা, আর একটা হচ্ছে কি চিলেকোঠার সেপাই। উপন্যাস মাত্র দুইটা, উপন্যাস মাত্র কয়টা আছে? দুইটা আছে। একটা হচ্ছে খোয়াবনামা, একটা হচ্ছে চিলেকোঠার সেপাই। মনে রাখবা, আর কোনো কষ্ট করতে হবে না, জাস্ট এই দুইটা মনে রাখবা। দুইটা উপন্যাস আছে, আর গল্প আছে কয়টা? 5টি। 5টার মধ্যে 28টা গল্প আছে সংকলিত, আর অন্য উপন্যাস আছে কয়টা? 2টা। এটা কি কি? এটা হচ্ছে চিলেকোঠার সেপাই, আর একটা হচ্ছে কি খোয়াবনামা। ওকে, ঠিক আছে, মনে রাখতে পারবো। তারপর আসি প্রবন্ধ সংকলন। কি কি? একটা আছে, জাস্ট মাত্র একটা। কি কি? এটা হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু। খুব মিলে গেছে, দেখবা আমরা সেতুর মধ্যে রডের বদলে কি পাই? বাঁশ পাই। হ্যাঁ, প্রজাপতি নাম, তার আইডির নাম হচ্ছে প্রজাপতি। হ্যাঁ, প্রজাপতি। আব্বু আম্মু রাজকন্যা চলে আসছে। হ্যাঁ, তুমি আমি তুমি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পাইলাম তুমি আমি তুমি আইডির নাম। এই যে দেখো, এই সংস্কৃতির ভাঙা সেতু, আমরা সেতুর মধ্যে তোমার হচ্ছে রডের বদলে কি পাই? বাঁশ পাই। তাহলে আমরা পাইলাম বাঁশ না পেয়ে এখন কি পাবো? আমরা সেতু পাবো। ওকে, তো প্রবন্ধ সংকলন পাইলাম। তিনি ছিলেন মূলত কথা সাহিত্যিক। এই যে এটা গুরুত্বপূর্ণ ভাই, এটা স্লাইড একটু এলোমেলো হয়ে গেছে, দেখো আমি তুমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আর সহজ হবে। খেয়াল করো কি বলছে। উনি হচ্ছেন কি কথা সাহিত্যিক। এটা গুরুত্বপূর্ণ ভাইয়া, উনি হচ্ছেন কথা সাহিত্যিক। হ্যাঁ, কথা সাহিত্যিক, গুড। ওকে, তাহলে আমরা পাইলাম ওনার সম্পর্কে যে তথ্যগুলি দেখতে পাইলাম। ওনার 5টা গল্প আছে, 2টা উপন্যাস আছে, একটা প্রবন্ধ আছে। 2টা উপন্যাস কি? একটা হচ্ছে চিলেকোঠার সেপাই, আর একটা হচ্ছে খোয়াবনামা। আর এটা কি খোয়াবনামা? এই যে খোয়াবনামা দেখতে পাচ্ছ, খোয়াবনামা 2টা। হ্যাঁ, আর যারা তোমরা পেজে ভর্তির জন্য অনেকে দেখতে, আমরা জাস্ট দেখো আমরা স্লাইড তৈরি করি, আমার 3জন লোক অলরেডি লাগানো আছে, যে তোমরা জাস্ট উত্তর দিবা। পেজে যে মেসেজগুলো আসছে ভর্তি হওয়ার জন্য জাস্ট উত্তর দিবা। জাস্ট এই 3জন লোক লাগার পরে তোমার হচ্ছে মেসেজ দিয়ে শেষ করতে পারতেছে না। তো তোমরা যারা উত্তর দিচ্ছ, জাস্ট ক্লাস শেষে আমরা অনুসরণ করবো, তোমাদের উত্তরগুলো দিবেন ইনশাআল্লাহ। তোমাদের অনেকগুলো জিজ্ঞাসা আছে বেচ নিয়ে, পাশাপাশি হ্যাঁ একজন দেখো হ্যাঁ তারপর হচ্ছে তিনি ছিলেন কি কথা সাহিত্য। ওকে, ঠিক আছে, পরবর্তী আমরা ক্লাসে আসি। দেখো কে আল্লাহুম্মা, তারপর কি ইন্না আস্থা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা আরবি দোয়া ভাই। হ্যাঁ, এটা দোয়া। এই দোয়াটা তোমার জালিমিন, এই সূরাটা পড়তে দরজায় এগোয় কে? দরজার দিকে এগোয় কে? কোন ব্যক্তিটা? প্রশ্ন করছে এটা। কোন ব্যক্তি যখন এই দোয়াটা পড়তে এগিয়ে যায়? বলো তো দেখি, কোন ব্যক্তি তোমার হচ্ছে, হ্যাঁ কোন ব্যক্তি তোমার হচ্ছে এই দোয়াটা পড়তে এগিয়ে যায়? তুই বলো কোন ব্যক্তি এই দোয়াটা পড়তে এগিয়ে যায়? এটা কি নুরুল হুদা, পিয়ন, মিলিটারি, নাকি হচ্ছে প্রিন্সিপাল? দেখবা এই গল্পের মধ্যে যে সবচেয়ে বেশি ভয় পেয়েছে সেই কিন্তু সবচেয়ে বেশি সাহস হয়ে গেছে। তোমরা দেখতে পারবা বর্তমান সময়ে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনের মধ্যে এক শ্রেণীর লোক খুব ভয় পেয়েছিল, বাট শেষ দিকে তারাই কিন্তু নায়ক হয়ে গেছে, তারাই কিন্তু সবচেয়ে মাঠ পর্যায়ে ফ্রন্টে ছিল। তোমরা দেখতে পাইছো কিন্তু ঠিক এই গল্পের প্রতিচ্ছবি হচ্ছে বর্তমান 24 সালে যে আন্দোলনটা হয়েছিল। দেখো এই গল্পের মধ্যে এক লোক প্রথম দিকে খুব ভয় পাইছে, অনেক ভয় পাইছে। কারণ কি? উনি মরার ভয় পাইছে, যে সরকার গুলি করে মেরে ফেলবে, মুক্তিযোদ্ধা সেনাবাহিনীরা সৈন্যরা কি করবে? গুলি করে মেরে ফেলবে। বাট শেষ পর্যায়ে দেখা গেছে যে ওনাদের কারণে কি হয়েছে? দেশ স্বাধীন হয়ে চলে আসতে পারছে। আমাদের এই বর্তমান প্রজন্ম 24 সালে এসেও ঠিক একই কাজটা করতে পারছে। ওকে, বিবি রাবিয়া, অঞ্জলি সরকার। ওকে, তাহলে দেখো আল্লাহুম্মা এটাকে বলতে সবাই উত্তর দিচ্ছে এই নাম্বার। হ্যাঁ, নুরুল হুদা, সবচেয়ে ভয় পাইছিল নুরুল হুদা। বাট এই গল্পের শেষ দিকে আমরা পাই নুরুল হুদা কি বীরত্বের একটা তোমার হচ্ছে কাহিনী আমরা প্রকাশ করতে পারি, যাকে হচ্ছে মুক্তিযোদ্ধার সেনাবাহিনীটা হাত পা বেঁধে ঝুলে রাখছিল, ঘুষি মেরেছিল। বাট সেই তারপরে কিন্তু সে কি করে নাই, ওই ছদ্মবেশী যে যারা ছিল তাদের নাম বলে নাই, তাদের নাম সে কি করতে বলে না, তার মৃত্যুর হবে জানে সে যে মারা যাবে, তারপরে কিন্তু তাদের নাম বলে দেয় না। এটাই দেশপ্রেম, এটাই প্রকৃতি দেশপ্রেম এটা না যে তোমার হচ্ছে খাইলাম আসলাম দেখলাম শাসন করলাম চলে গেলাম। দেশপ্রেম হচ্ছে এটাই, দেশের জন্য ত্যাগ স্বীকার করা। দেশপ্রেম না এটা না যে কয়জন শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা দিয়ে জানানো, এটা দেশপ্রেম নাম। দেশপ্রেম হচ্ছে যে নুরুল হুদার মতো, যিনি প্রথম ভয় পেল পরবর্তী কি করেছেন, নিজের জীবনকে দিয়ে দিতে দ্বিধাবোধ করেননি। ওকে, পেয়ে গেছি। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, সে হচ্ছে নুরুল হুদা। এই নুরুল হুদা সম্পর্কে একটু পরে দেখবো আমরা। দেখো নুরুল হুদা সম্পর্কে দেখার আগে আমরা লেখক সম্পর্কে দেখি। লেখক এই কয়েক মাস কি মুখস্থ করেছে? ওই যে বললাম যখন ভয় কাজ করছে তখন সে কি কবিতা মুখস্থ করছে। কবিতা প্রশ্ন করার মুখস্থ করার কিন্তু মানেই আসে না। উনি হ্যাঁ কামরুল আসছে বেঁচে স্টুডেন্ট, এবার কিন্তু চান্স পেয়েছে D1-এ। কামরুল আমাদের বেঁচে স্টুডেন্ট কত পারেন, সে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D1। D1 কি? এই D1 হচ্ছে স্পোর্টস সায়েন্স একটা ডিপার্টমেন্ট, একটা ফ্যাকাল্টি। এই D1-এ যারা পরীক্ষা দিতে পারে তাদের জাস্ট জিপিএ লাগে শুধুমাত্র 6.30।
এটা লাগে এই জিপিএ দিয়ে তোমরা হচ্ছে আবেদন করতে পারবা। 6 লাগে সম্ভবত, যদি ভুল না করি তাহলে সম্ভবত 6 লাগে। এই জাস্ট দুইটা মিলে, অর্থাৎ তোমার এসএসসিতে যদি 2.50, এসএসসি আবার এইচএসসিতে যদি 2.50 থাকে এবং দুইটা কম্বাইন যোগ করে যদি 6 পয়েন্ট হয়, তাহলে তুমি কিন্তু D1 এ পরীক্ষা দিতে পারবা। তুমি যেই বিভাগের পরীক্ষার্থী হও না কেন, তুমি সায়েন্স রাও সমস্যা নাই, আর্টস রাও সমস্যা নাই, কমার্স রাও সমস্যা নাই, তোমার জাস্ট 6 পয়েন্ট, তুমি ছেলে হও মেয়ে হও কোনো ডাজন্ট ম্যাটার, তুমি এই D1 এ পরীক্ষা দিতে পারবা। সেটা কি? স্পোর্টস সায়েন্স একটা ডিপার্টমেন্ট। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে ওকে, পেয়ে গেছি আমরা এটা। D1 এ যারা পরীক্ষা দিতে তারা দিতে পারবা। আমাদের কামরুল আছে, তোমাদেরকে গাইড করবে, কামরুল আছে, তোমাদের বলবে যে সে কিভাবে পরীক্ষা দিয়েছিল, এটা ফিল্ড টেস্ট হয়, সে ওখানে অংশগ্রহণ করেছিল, সে কিন্তু অনেক টপ রেজাল্ট করেছে একটা। হ্যাঁ ওকে ঠিক আছে। পরে আমরা আসি, এই প্রশ্ন উত্তর পেয়ে গেছি। পরে আসি তাকে সি ইউনিট বেচ। এই সি ইউনিট নিয়ে অনেকের প্রশ্ন, ভাই সি ইউনিট কে ব্যবহার দেবো? তোমরা জানো যে তোমরা যে গ্রুপ সাবজেক্টগুলো পড়ে আসছো এগুলো কিন্তু পরীক্ষা আসবে না। এগুলো হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের যে প্রশ্নের প্যাটার্নটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়, সেরা মনে হয়। কারণ কি, এখানে যে প্রশ্নগুলো হয় সেগুলো হচ্ছে প্রবলেম সলভিং, তোমার দক্ষতা যাচাই করা হয়, পাশাপাশি এখানে স্কিল, এখানে তোমার দক্ষতা যাচাই করা হয়, অর্থাৎ তুমি কতটুকু কোয়ালিটিফুল, তুমি কি বই জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নাকি বাইরে জ্ঞান তোমার মধ্যে আছে, এটা যাচাই করার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই যে প্রবলেম সলভিং আর অ্যানালিটিক্যাল স্কিল, এই দুইটা পার্ট। তো এটা হচ্ছে এভাবে দেখবা সকল বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে দেখবা এই প্যাটার্নে চলে আসবে, অর্থাৎ আইবি প্যাটার্নে চলে আসতে পারে। তো এটা সুন্দর প্রশ্ন, যারা সি ইউনিটের প্যাটার্নটা বোঝে না, আমরা অনলাইনে প্রথম, আমরা বলছি আমরা অনলাইনে প্রথম 24 সি ইউনিট অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট নিয়ে কোর্স শুরু করেছি এবং পড়াচ্ছি। গতবার আমাদের বেস থেকে 16তম হয়েছে, 16তম সি ইউনিটে একজন 16তম হচ্ছে শাহরুখ, 16তম হচ্ছে শাহরুখ। ওকে আসি পরে দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে গল্পটি প্রকাশিত হয়, অর্থাৎ কোন গল্পটা? এই রেইনকোট গল্পটা প্রকাশিত হয়। এই রেইনকোট গল্পটা প্রকাশিত হয় 1900 সালে? 95 সালে। 1995 সালে রেইনকোট গল্পটা কি হয়? প্রকাশিত হয়। পাইলাম গল্পটি জাল স্বপ্নের জাল, এই যে একটু আগে দেখছিলাম অনেক গল্প সম্পর্ক ছিল কি একটা, তার মধ্যে দোজকের ওম এবং জাল স্বপ্নের জাল, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে জাল স্বপ্নের জাল, এই জাল স্বপ্নের জাল থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, গল্প থেকে এই গল্পটা সংকলিত হয় এবং জাল স্বপ্নের জাল প্রকাশিত হয় 1997 সালে। তাহলে আমরা যেই রেইনকোট গল্পটা পড়তেছি এই গল্পটা নেওয়া হয়েছে কোত্থেকে? নেওয়া হয়েছে তোমার হচ্ছে জাল স্বপ্ন জাল, এই গল্প থেকে নেওয়া হয়েছে। পরে আসি, গল্পটির বর্তমান পাঠ সংকলিত হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1 থেকে, অর্থাৎ রচনা সমগ্র 1 থেকে ওনার এই পাঠ সমগ্রটা সংগ্রহ করা হয়েছে। পরে আসি, গল্পটি মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে রচনা করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু রাজশাহী না, এখানে খুলনার কথা বলা হয় নাই, এখানে চট্টগ্রামের কথা বলা হয় নাই, এখানে জাস্ট শুধুমাত্র ঢাকার কথা বলা হয়েছে। অর্থাৎ রেইনকোট গল্পটা তৎকালীন সময়ে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ে ঢাকার অবস্থাটা কেমন ছিল এটা নিয়ে জাস্ট এই রচনা করা হয়েছে, এই রচনা আমরা পাই। তাহলে হ্যাঁ, তাহলে আমরা যেটা পাইছি আমরা একটু বলি, ক্লিয়ার করে বলি, আমরা যে রেইনকোট গল্পটা পড়ি এই গল্পটা শুধুমাত্র বাংলাদেশের রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধের সময় অর্থাৎ 1971 সালে অবস্থা কিরকম ছিল, জাস্ট এই পরিস্থিতিটা আমাদের অনুধাবন করতে বা বুঝতে হলে আমাদের রেইনকোট গল্পটা পড়তে হবে। রেইনকোট গল্পটা পড়লে আমরা ঢাকার অবস্থা জানতে পারবো, অর্থাৎ ঢাকা কিরকম ছিল বা কিরকম অবস্থা হয়েছিল এই অবস্থাটা আমরা জানতে হবে শুধুমাত্র ঢাকার, অর্থাৎ রেইনকোট গল্পটা পড়লে। ওকে, গল্পের প্রেক্ষাপট কি? 1971 সালের মুক্তিযুদ্ধ, অর্থাৎ এই গল্পের কাহিনী হচ্ছে কি 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে গল্পটা রচনা করা হয়েছে। পরে আসি ভাইয়া, দেখো 6 নাম্বার, রাস্তার বের হলে কত কালেমা সব সময় মুখস্থ রাখে, অর্থাৎ নুরুল হুদা যখন রাস্তায় বের হওয়ার সময় উনি কয় কালেমা সবসময় ঠোঁটের আগে রাখতেন, অর্থাৎ যখন মিলিটারি দেখবে বা পাকিস্তানি সৈন্য দেখবে উনি সাথে সাথে কি করবেন, উনি মুখ থেকে কালেমা বাইর করে বলবেন যাতে উনি বোঝেন যে উনি হচ্ছে উর্দু পারে, উনি পাকিস্তানি লোক, এভাবে মনে রাখবেন। তাহলে উনি সবসময় কয় কালেমা? হ্যাঁ, রুকুন বিন নূর, তারপর হচ্ছে ইসরাত জামান ঐতি, তারপর হচ্ছে হ্যাঁ নীল আকাশ নীল, হ্যাঁ কাশফিয়া বিবি আরাধ্যা, হ্যাঁ তারপর হচ্ছে রুকুন বিন নূর, সবাই বলছে সবাই বলতেছে কি রাস্তায় বের হলে কত কালেমা সব, এটা হচ্ছে কি 5 কালেমা, এটা হচ্ছে 5 কালেমা। ওকে, তাহলে আমরা পেয়ে গেছি 5 কালেমা, তাহলে করতে পারছি 5 কালেমা। ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। তাহলে রাস্তায় বের হলে কত কালেমা সবসময় মুখস্থ থাকে, সেটা হচ্ছে 5 কালেমা। তোমরা জানো 5 কালেমা মুখস্থ থাকে, মুসলমান ধর্মে 5 কালেমা থাকে। ওকে, পরে আসি, দোয়া মনে রাখলেও লেখক কি দিতে ভুলে গেল, অর্থাৎ দোয়াটা সব মনে আছে, এখন কি করবে?
দরজা খুলবে, দরজা খোলার সময় বা বাইরে যাওয়ার সময় তোমার কি হয়েছে, একটা জিনিস নিতে ভুলে গেছে। সেই জিনিসটা কি, ওটা কি দরজা নিতে ভুলে গেছে, তারপরে সে এসবি নিতে ভুলে গেছে, টুপি নাকি জায়নামাজ, কোনটা নিতে ভুলে গেছে? গল্পের মধ্যে একজন বলছে টুপি। হ্যাঁ না, জায়নামাজ হবে না। দেখি তো জায়নামাজ কে দিছো তোমাদের? জুল ভাই বলছে জায়নামাজ হবে। জায়নামাজ হবে না, জায়নামাজ হবে না, জায়নামাজ নেয় নাই। হ্যাঁ উনি কি নিয়েছেন ভাইয়া? উনি হচ্ছে হ্যাঁ টুপি নিয়েছে, টুপি। ওটা টুপি নিতে ভুলে গেছে। হ্যাঁ তোমার হচ্ছে কি নিতে, টুপি নিতে ভুলে গেছে। উনি কিন্তু ঠিকই 5 কালাম মনে রাখছেন, বাট টুপি নিতে ভুলে গেছে, টুপি নিতে ভুলে গেছেন। হ্যাঁ ক্যাপ, একজন বলছে শুদ্ধ ভাষা ঠিক ক্যাপ বলে দিয়েছে, ক্যাপ, ক্যাপ। ওকে ক্যাপ বলে দিয়েছে, ওকে ঠিক আছে। পরে আসি একটা আবার দেখি গল্পের মধ্যে যেটা আমরা পাই, এই অধিকাংশ অর্থাৎ অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে নুরুল হুদার জবানিতে। অর্থাৎ এই গল্পটা আমরা যখন পড়বো তখন দেখবা এই গল্পটার পুরো অধিকাংশ বাক্য হচ্ছে কার নামে, কার নামে রচিত, অর্থাৎ কে বলেছেন সেটা হচ্ছে নুরুল হুদা, যিনি হচ্ছেন কেমিস্ট্রি বিভাগের কি অধ্যাপক। তো আমরা পাইলাম নুরুল হুদা, পাইলাম নুরুল হুদা হচ্ছে নুরুল হুদা জবানিতে গল্পটা বিবৃত হয়েছে। গল্পটি রচিত হয়েছে উত্তম পুরুষের জবানিতে। উত্তম পুরুষ কি আমরা জানি, পুরুষ 3 ধরনের। কয় ধরনের পুরুষ? কয় ধরনের? একটা কালো, সাদা, ধলা না, এভাবে আমাদের পুরুষ হয় না। পুরুষ 3 ধরনের। কি কি? একটা হচ্ছে উত্তম পুরুষ, ভালো পুরুষ, হ্যাঁ বডি বিল্ডার পুরুষ। আরেকটা হচ্ছে কি মধ্যম পুরুষ, আরেকটা কি নাম পুরুষ। এখন আসি নাম পুরুষ। নাম পুরুষ কি? নাম পুরুষ হচ্ছে সেটা যেটা সে, তারা, এগুলো হচ্ছে নাম পুরুষ, এটাগুলো কি নাম পুরুষ। পলাশি মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ কি? মধ্যম পুরুষ হচ্ছে তুমি, তোমরা। মধ্যম পুরুষ কি? তুমি, তোমরা, যে সর্বনামগুলো হচ্ছে তোমরা, এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। আর আমি, আমরা, আমি, আমি, আমরা, আমি, আমরা, এগুলো হচ্ছে উত্তম পুরুষ। এগুলো কি? এগুলো হচ্ছে উত্তম পুরুষ। মনে রাখবো ভাইয়া, এগুলো হচ্ছে উত্তম পুরুষ, এগুলো হচ্ছে উত্তম পুরুষ। তা আমি, আমরা উত্তম পুরুষ, তুমি, তোমরা মধ্যম পুরুষ, সে, তারা নাম পুরুষ। উত্তম মধ্যম আবার কিন্তু মাইর দেওয়া, প্রহার করা আর কি। হ্যাঁ থাক পাইলাম আমরা। পরে আসি নুরুল হুদা। এই নুরুল হুদা হচ্ছে কেমিস্ট্রি লেকচারার। আবার এটা গুরুত্বপূর্ণ, এটা ভর্তি পরীক্ষা আসছে। হ্যাঁ এটা কিন্তু ভর্তি পরীক্ষা আসছে। হ্যাঁ এটাই কিন্তু ভর্তি পরীক্ষা আসছে। এটা কি? নুরুল হুদা কেমিস্ট্রি লেকচারার ছিলেন, অর্থাৎ উনি ঢাকা কলেজের কেমিস্ট্রি বিভাগের কি ছিলেন? অধ্যাপক ছিলেন। এটা মনে রাখতে হবে আমাদেরকে। পরে আসি, বৃষ্টি পড়ছে ভোর রাত থেকে, যেটা আমি একটু আগে দেখেছিলাম। বৃষ্টি পড়ছে কোন রাত থেকে? ভোর রাত থেকে। এবং এই বৃষ্টি পড়ছে পুরো 3 দিন। ওরে কথা, আমি একটু আগে প্রশ্ন কিন্তু পাইছিলাম, আমরা একটু আগের মধ্যে আমরা পাইছিলাম যে তোমার হচ্ছে বৃষ্টি কতদিন লাগায় বৃষ্টি হয়েছিল। এটা কিন্তু একটু আগে আমরা দেখছিলাম না? হ্যাঁ দেখছিলাম। হ্যাঁ আমরা দেখছিলাম একটু একটা এমসিকিউ দেখেছিলাম যে এরকম বৃষ্টির মেয়াদ কয় দিন? 3 দিন। বৃষ্টির মেয়াদ কয় দিন? তোমার হচ্ছে 3 দিন পাইছিলাম। এখানে 3 দিন সুন্দর মতো বলে দেওয়া হয়েছে। পরে হয়েছে যে উনি ছিলেন ভোর রাত থেকে বৃষ্টি শুরু, এই যে ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। ওকে তাহলে উত্তর পেয়ে গেছি আমরা। ওকে ঠিক আছে। পরে আসি এখানে কি বলেছে, রেইনকোট গল্পে দরজায় কয়টি ছিটকিনি ছিল? ওরে বাপরে বাপ, চিন্তা করছো দরজার মধ্যে কয়টা ছিটকিনি ছিল? এটাও একটা প্রশ্ন। একটু বলো তো দেখি, দরজার মধ্যে কয়টা ছিটকিনি ছিল? হ্যাঁ 3টা। একজন বলছে 3 দিন, ঠিক আছে, বাট কয়টা? দরজার মধ্যে কয়টা ছিটকিনি ছিল? 2টা, 3টা, 4টা, 5টা নাকি একটা? তোমার একটু বলো যে দরজার মধ্যে কয়টা ছিটকিনি ছিল? হ্যাঁ সবাই বলছে 3টি, সবাই বলছে 3টা, অর্থাৎ দরজার মধ্যে ছিটকিনি ছিল 2টা। সবাই উত্তর হবে 2টা। তার সঠিক উত্তর হচ্ছে 2টা, অর্থাৎ দরজার মধ্যে ছিটকিনি ছিল 2টা। অর্থাৎ এইভাবে আমার যেমন মনে করে এটা দরজা, এই দরজার মধ্যে একটা ছিটকিনি, এখানে একটা ছিটকিনি আছে, 2টা ছিটকিনি দিয়ে দরজা আটকানো হয়েছে যাতে করে কেউ দরজা ভেঙে ঢুকতে না পারে। তো 2টা ছিটকিনি কয়টা? 2টা। কয়টা? 2টা। মনে রাখবা রেইনকোট গল্পের মধ্যে দরজা ছিটকিনি ছিল কয়টা? 2টা। ওকে, দরজা খুলতেই কে ঘরে প্রবেশ করলো? এটা গুরুত্বপূর্ণ। যখন দরজা খোলে, অর্থাৎ ছিটকিনি খুলে ছিটকিনিটা সরাইয়া পরে হচ্ছে যখন দরজাটা ওপেন করার পরে দেখে একজন লোক। এই ভদ্রলোকটা আসলে কে? দরজা খোলার সাথে সাথে কে ঘরে প্রবেশ করেন? হ্যাঁ দরজা খোলার সাথে কে ঘরে প্রবেশ করেন? 2টা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি 2টা উত্তর। একটু বলো। হ্যাঁ পিয়ন, একদম বলছে পিয়ন। হ্যাঁ দরজা, আচ্ছা দরজা খুলে কে ঘরে প্রবেশ করলো? উত্তর হচ্ছে প্রিন্সিপালের পিয়ন। তোমাদের কাছে প্রশ্ন, যদি উত্তর পিয়ন হয়, তাহলে এই পিয়নের নাম কি? পিয়নের নামটা কি? তোমরা একটু কমেন্টে বলবা যে এই পিয়ন, যে ভদ্রলোক, পিয়নের নামটা কি ছিল? পিয়নের নাম কি? তোমরা একটু কমেন্টে বলবা যে এই যে দরজা খুলতে যে ঘরে প্রবেশ করলো, উত্তর যদি পিয়ন হয় তাহলে এই পিয়নের নাম কি?
হ্যাঁ একটু বলো এই পিয়নের নাম কিছু তোমাদের কাছে উত্তর যাচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে পিয়ন। এই পিয়ন কি করেন? এই পিয়ন কি কোন কার পিয়ন? উনি হচ্ছে প্রিন্সিপালের পিয়ন, অর্থাৎ প্রিন্সিপাল যে আছে প্রিন্সিপালের পিয়ন নাম পিয়ন। আর প্রশ্ন হচ্ছে প্রিন্সিপালের না, হ্যাঁ প্রিন্সিপালের এই পিয়নের নাম কি? ইসাক মিয়া। গুড। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে ইসাক মিয়া। গুড, সবাই পারতেছো, সবাই পারতেছো। আশা করি তোমার পড়াশোনা ঠিকঠাক মতো করতে হবে। তাহলে মানে উত্তর পেলাম প্রিন্সিপালের পিয়নের নাম হচ্ছে কি? ইসহাক মিয়া। ইসহাক মিয়া, অর্থাৎ ইসহাক মিয়া হচ্ছে প্রিন্সিপালের পিয়নের নাম। ওকে, পেয়ে গেছি। পরে আসে প্রশ্ন, পরবর্তী প্রশ্ন খেয়াল করো, দেখো খেয়াল করো, দেখো দেখো কলেজের জিমনেশিয়াম এখন কি? অর্থাৎ কলেজের দেখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট কথা বলছিলাম তোমাদেরকে একটু আগে। এই ডি ইউনিটে দেখবা প্রতিদিন যারা দেখবা তারা যারা পরীক্ষা দিতে আসছিল তারা হয়তো দেখবা এই ডি ইউনিটে তোমার একটা জিমনেশিয়াম আছে, অনেক সুন্দর একটা জিমনেশিয়াম, অনেক সামগ্রী আছে, ব্যায়াম টেম করে সবাই দেখি কত জিম টিম করে চলে আসে। সকালবেলা দেখি, আবার মাগরিবের সময় দেখি অনেক শিক্ষার্থী তোমার জিম করে। হ্যাঁ, জিমনেশিয়াম প্রত্যেক কলেজের কি ছিল? জিমনেশিয়াম আছে। আমার প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটা করে জিমনেশিয়াম আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একটা আছে, আমাদের ঠিক অপোজিট পাশে ওখানে একটা জিমনেশিয়াম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যাই মাঝে মধ্যে জিম টিম করে। হ্যাঁ, জিম করে না, আমরা দেখতে যাই আর কি, দেখতে যাই আর কি। ওকে, কলেজের জিমনেশিয়াম এখন কি? এখন এই জিমনেশিয়ামটা কি? এখন এই জিমনেশিয়ামটা এখন কাদের আশ্রয় কেন্দ্র হয়ে গেছে? কলেজের জিমনেশিয়ামটা কায় এখন হচ্ছে কি? গেমস রুম না, গেমস রুম না, এখানে গেমস খেলে না। এখানে অবশ্যই যেহেতু মুক্তিযুদ্ধ চলতেছে তার মানে কি এটার সাথে রিলেটেড। এটা হচ্ছে এটা এই মিলিটারিদের ক্যাম্প, এটা হচ্ছে মিলিটারিদের ক্যাম্প। কলেজের জিমনেশিয়াম হচ্ছে মিলিটারিদের ক্যাম্প। হ্যাঁ ভাইয়া, এটা ফ্রি না ভাইয়া, এটা ফ্রি না, এটা D1 এ যারা পরীক্ষাতে চান্স পায় তাদের জন্য ফ্রি। বাট যারা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে তাদের টাকাটা ভর্তি হতে হবে। হ্যাঁ, এখানে ফ্রি না ভাই। ফ্রি দিলে আমার সব ফ্রি হলে মানুষ বোধ হতো, ফ্রি পেলে যা হয় আর কি। ফ্রি দিলে হবে না। ফ্রি দিলে তুমি ব্যায়াম করো, তুমি কি করবে? ছবি তুলে চলে আসবা। ফ্রি দিলে অনেক শিক্ষার্থী দেয়, ফ্রি দিয়ে কি করে গিয়ে যা একটা দুইটা নেয়, বড় বড় খিতানি করে না, ডাম্বেল নেয়, নিয়ে হাত তোলে এরকম করে, পরে ছবি তুলা হেফজুকে ছেড়ে দেয়। হ্যাঁ, ভিক্ষু। হ্যাঁ, আমরা দেখতে যাই আর কি। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে কি? মিলিটারি ক্যাম্প। পেয়ে গেছি। পরে আসি যে কোথায় বোমা ফেলা হয়েছিল। এই যে প্রশ্ন হচ্ছে এটা, বোমা ফেলা হয়েছে। বোমাটা ফেলা হয়েছে কোথায়? বোমাটা ফেলা হয়েছে কোথায়? হ্যাঁ, ছেলে মেয়ে সবাই যেতে পারে। জিমনেশিয়ামের মধ্যে ছেলে মেয়ে সবাই যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখানে কি এটা কি বোটানিক্যাল গার্ডেনে? না, বোটানিক্যাল গার্ডেন না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বোটানিক্যাল গার্ডেন আছে কিন্তু। আচ্ছা, তাহলে কোথায় বোমা ফেলা হয়েছিল? বোমাটা আসলে কোন জায়গায় ফেলা উচিত ছিল? সেখানে না ফেলে কোন জায়গায় ফেলাই বলছে? হ্যাঁ সবাই হ্যাঁ বলো। বিবি রাবিয়া বলছো, কাকলি বলছো, হ্যাঁ, তারপর হচ্ছে আমালিয়া, তারপর হচ্ছে নুসরাত, অঞ্জলি, অবনীত, অর্পি, সবাই বলছো তোমার হচ্ছে কোথায় বোমা ফেলা হয়েছে? প্রিন্সিপালের বাড়ি গেটে, মিলিটারিদের ক্যাম্পে, খেলার মাঠে, নাকি বাগানে? সবাই বলছে এই নাম্বারটা। একটু কনফিউশন। হ্যাঁ, সবাই বলছে হ্যাঁ প্রিন্সিপালের বাড়ির গেটে, এটা সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, সেটা হচ্ছে প্রিন্সিপালের মাথার উপর না। হ্যাঁ হ্যাঁ, কি বলে? প্রিন্সিপালের মাথার উপর না, বা প্রিন্সিপালের বাড়ির গেটে হচ্ছে কি করা হয়েছে? বোমা ফেলা হয়েছে। ঠিক আছে, তো বোমা ফেলা হয়েছে এখানে। ওকে, পরে আসি মিলিটারিরা কার কাছে জানতে চায় যে সামনে দেয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কিভাবে? ক্রস করে কিভাবে গেল? যে বোমা মারছে ঠিক আছে, বাট এই যে এত দূর ভিতরে এসে তোমার বোমা মেরে গেল কিভাবে? মনে করো গণভবনের কথা বলি। গণভবনে যদি প্রধানমন্ত্রী না থাকেন, যদি থাকতেন, তখন প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করতেন যে গণভবনের মধ্যে এত প্রহরী আছে, প্রহরী আইসা ক্রস করে কিভাবে আমাদের গণভবন ঢুকলো? বলো, জবাব দাও। হ্যাঁ, যেহেতু এরকম হয় না, প্রধানমন্ত্রী আগে চলে গেছে, পর প্রধানমন্ত্রী ঢুকছে আর কি। তো কি হয়েছে? মিলিটারিরা কার কাছে জানতে চায়? মিলিটারিরা কার কাছে জানতে চায়? তোমার হচ্ছে সামনের দেয়াল ঘেসে বোমা মেরে এতটা পথ কিভাবে সে গেল? বলো, এভাবে সে কিভাবে গেল? ওকে, কে কেমনে গেল বলো, একটু কষ্ট করে বলো যে কেমনে গেল। হ্যাঁ, পিয়ন। এটা কাকে জিজ্ঞাসা করছে? পিয়নকে জিজ্ঞাসা করছে। নুরুল হুদাকে, প্রিন্সিপাল নাকি ইসাককে? সি নাম্বার, সবাই বলছে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করছে। বি নাম্বার, কেউ বলছে নুরুল হুদাকে জিজ্ঞাসা করছে। নুরুল হুদাকে জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ, খ নাম্বারটা প্রিন্সিপাল। আরে একজন কনফিউশন হয়ে গেছে, একজন পেশ লাগাই ফেলছে উত্তরকে। উত্তরে পেশ লাগাই ফেলছো তোমরা। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে নুরুল হুদাকে জিজ্ঞাসা করছে। নুরুল হুদাকে, আবার কেউ বলছে প্রিন্সিপাল। হ্যাঁ, প্রিন্সিপালকে। আমি সবাই কাছে উত্তর যাচ্ছি, সবাই হ্যাঁ একটু সবাই উত্তর দাও। নুরুল হুদার কাছে, নুরুল হুদা নাকি হচ্ছে প্রিন্সিপাল? ওকে, তাহলে আমরা সঠিক উত্তর ধরে নিচ্ছি। অর্থাৎ মিলিটারি জানতে চাইছে যে প্রিন্সিপালের কাছ থেকে জানতে চাইছে, প্রিন্সিপালের কাছ থেকে জানতে চাইছে
প্রিন্সিপাল আবার কার কাছে জানতে চাইছে, তোমার হচ্ছে নুরুল হুদাকে জানতে চাইছে যে তোমার হচ্ছে কিভাবে ওরা গেল। তাহলে উত্তর আমরা যেটা পাচ্ছি, মিলিটারি জানতে চাইছে কার কাছ থেকে, প্রিন্সিপালের কাছ থেকে, আর প্রিন্সিপাল জানতে চাইছে কার কাছ থেকে, তোমার হচ্ছে নুরুল হুদার কাছ থেকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রিন্সিপালের কাছ থেকে। ওকে, পরে কে কে লেখকের নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দেয়? কে, কোন ভদ্রলোক? লেখক মানে কে? লেখক মানে হচ্ছে নুরুল হুদা। মনে করো নুরুল হুদা, এই নুরুল হুদার নাস্তার আমন্ত্রণ বাদ দিয়ে দেয়, অর্থাৎ আমন্ত্রণ করছিল, এই আমন্ত্রণটা তোমার হচ্ছে ফিরিয়ে দেয়। মানে এটা উত্তর হবে না, কারণ হচ্ছে উনি দাওয়াত করছেন, আমন্ত্রণ করছেন, উনি হবে না উত্তর। তাহলে কে তার দাওয়াত ফিরিয়ে দেয়? ইসাক মিয়া নাকি হচ্ছে প্রফেসর? প্রফেসর, হ্যাঁ। তামান্না ইসলাম বলছো, ইসাজান ঐতি বলছো, নুসরাত আফরিন আহি, রুকুন বিন নূর, উমে কুলসুম, মারুপা জান্নাত। এরা বলতেছে কি, এরা সঠিক বলতেছো যে হ্যাঁ একটু সি নাম্বারটা, মানে ইসাক মিয়া হচ্ছে তার আমন্ত্রণ ফিরিয়ে দেয়। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, গুড। হ্যাঁ, ইসাক মিয়া, এই ইসাক মিয়া ভদ্রলোক, মানে হচ্ছে কি, এই ইসাক মিয়া হচ্ছে কি প্রিন্সিপালের পিয়ন। এই পিয়ন, উনি হচ্ছে পিয়ন, ওনাকে আমরা পিয়ন হিসেবে চিনি, পিয়ন, প্রিন্সিপালের বাম হাত বা ডান হাত, হ্যাঁ হাতা আর কি। তো উনি কি করছেন, নুরুল হুদার আমন্ত্রণ ফিরিয়ে দেন যে আপনাকে খবর তলব কিয়া, আপনাকে কি করছে, তলব করছে, আপনি তো চলেন, প্রিন্সিপাল আপনাকে ডাকছে। ওকে, পরে আসি, মেডারির প্রাদুর্ভাবের পর থেকে কাকে দেখে কলেজের সবাই তটস্থ, মানে সবাই একটু ভয় ভয় থাকে। কাকে দেখে মনে হচ্ছে, অর্থাৎ মিলিটারি যখন দেশে আসছেন, আসার পর থেকে কাকে দেখে সবাই একটু ভয় ভয় থাকে, বলো কাকে দেখে একটু ভয় ভয় থাকে? ওকে, তাহলে আমরা পাচ্ছি ইসাক মিয়া, অর্থাৎ ইসাক মিয়াকে দেখে সবাই বলতেছে ইসাক, নুরুল হুদা আকার, নুরুল হুদা না, নুরুল হুদা এমনি ঘরের মধ্যে থাকে, প্রিন্সিপাল না, প্রফেসরও না। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইসাক মিয়া। এই যে ইসাক মিয়াকে দেখে সবাই কি থাকে, একটু ভয় ভয় থাকে যে আসলে কি হবে, উনি আসলে কোন দেশের লোক, উনি কি আসলে পাকিস্তানি নাকি ভারতীয় নাকি হচ্ছে বাঙালি, উনি ওনাকে নিয়ে যাচ্ছি দ্বন্দ্বের মধ্যে থাকতে হয়। তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি, সি নাম্বার সঠিক উত্তর। ওকে, সরি বি নাম্বার, এটা হচ্ছে ইসাক মিয়া, এটা হচ্ছে কি ইসাক মিয়া। ওকে, পরে আসি, আর একটু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করি, আরো একটু গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, শনিতে 7 মানে কি, শনিতে 7 এর মানে হচ্ছে শনি, অর্থাৎ শনিবার বৃষ্টি শুরু হলে টানা 7 দিন বৃষ্টি পড়ে, মানে এটা মানে হচ্ছে এটা, অর্থাৎ মঙ্গলের 3 আবার সব দিন। এটা মানে শনিতে 7, অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি শুরু হলে টানা 7 দিন কি হয়, বৃষ্টি চলে। আর মঙ্গলের 3 আবার সব কি দিন। জেনারেল স্টেটমেন্ট, এটা পরীক্ষা আসে। জেনারেল স্টেটমেন্ট মানে কি, অর্থাৎ জেনারেল স্টেটমেন্ট হচ্ছে কি সাধারণ বিবৃতি, মনে রাখবা। অর্থাৎ পরে বলছে কি 3 দিন ফুটপাত বন্ধ, পরীক্ষা এটাও আসতে পারে যে কয়দিন ফুটপাত বন্ধ ছিল, অর্থাৎ গুলি করা, অর্থাৎ ফুটপাত যে শব্দগুলো, গুলির আওয়াজ, এগুলো কি ছিল, বন্ধ ছিল। কারণ কি, ওই যে 3 দিন বৃষ্টি হয়েছিল, 3 দিন কি হয়েছিল, বৃষ্টির ম্যাচ ছিল, জাস্ট 3 দিন বৃষ্টির কারণে কি হয়েছে, তোমার হচ্ছে গুলির আওয়াজটা বন্ধ ছিল। কারণ কি, গুলির যে আওয়াজ আছে, বারুদ যদি বৃষ্টির মধ্যে যায় তাহলে বারুদ ফুটবে না, সেজন্য কি ছিল, ফুটপাত বন্ধ ছিল বৃষ্টির কারণে। অর্থাৎ এই 3 দিন বৃষ্টি হওয়ার কারণে কি ছিল, 3 দিন ফুটপাত বন্ধ ছিল। ওকে, পাইলাম। দোয়া পড়তে দরজার দিকে এগোয় কে, নুরুল হুদা। দোয়া পড়তে দরজার দিকে আগায় কে, নুরুল হুদা। তারপর আছে দরজার ছিটকিনি আছে কয়টা, 2টা, এবং খিল আছে কয়টা, 1টা, অর্থাৎ টোটাল হচ্ছে, তাহলে আমরা পাইলাম দরজার ছিটকিনি আছে কয়টা, 2টা, খিল আছে কয়টা, 1টা। পরীক্ষা এটা আসতে পারে, দরজার খিল কয়টা ছিল, দরজায় খিল কটা ছিল, উত্তর হবে 1টি। দরজায় ছিটকিনি কটা ছিল, উত্তর হবে 2টি, উত্তর হবে 2টি। হ্যাঁ, তোমার বলছো, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে বি। ওকে, আমরা এই তথ্যগুলো দেখবা, তোমাদেরকে সবগুলো দিয়ে দেবো, জাস্ট একটা শেয়ার দিয়ে বলবা ভাই শেয়ার করেছে। ওকে, তারপরে দেখো, ইসাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা বাদ দিয়েছে, অর্থাৎ কোন মাস এই যে বাদ দিয়েছে, মানে বাংলা বলা বাদ দিয়ে দিয়েছে কাদের সাথে তাল মিলানোর জন্য, ওই যে মিলিটারিদের সাথে তাল মিলানোর জন্য বাংলা বলা বাদ দিয়ে দিয়েছে। আমাকে বলো যে হ্যাঁ কবে থেকে উনি বাংলা বলা বাদ দিয়ে দিয়েছেন, কবে থেকে বাংলা বলা বাদ দিয়ে দিয়েছেন? বি নাম্বার, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কোন মাস থেকে উনি বাংলা বলা বাদ দিয়ে দিয়েছেন? মানে ওকে, ইসাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা বাদ দিয়েছিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাকি এপ্রিল? সবাই বলতেছ এপ্রিল। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এপ্রিল মাস, অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে উনি কি করছেন, বাংলা বলা বাদ দিয়ে দিয়েছেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে এপ্রিল মাসের শুরুতে উনি বাংলা বলা বাদ দিয়েছেন। কে দিয়েছেন? সে হচ্ছে ইসাক। সে কে? এই যে প্রিন্সিপালের পিয়ন, সে হচ্ছে ইসাক। ইসাক হচ্ছে ভদ্রলোক, প্রিন্সিপালের পিয়ন, তিনি হচ্ছে এপ্রিল মাস থেকে কি করছেন,
বাংলা বলা বাদ দিয়েছে। পরে আসি, কে এখন দিন রাত উর্দুতে কথা বলে? কে এখন দিন রাত উর্দুতে কথা বলে? কে এখন দিন রাত উর্দুতে কথা বলে সেটা আমরা দেখি। যে সবাই বলছো হ্যাঁ এপ্রিল, ঠিক আছে, বাট কে এখন দিন রাত উর্দুতে কথা বলে? নুরুল হুদা ইসাক, নাকি হচ্ছে প্রিন্সিপাল, নাকি হচ্ছে আব্দুল সাত্তার মৃধা? একটু বলো, কষ্ট করে, কষ্ট হলো একটু বলো ভাইয়া, যে কে এখন দিন রাত তোমার হচ্ছে কি বলা, উর্দু বলা শুরু করে দিছে, বা উর্দুতে কথা বলে, বা আপকিয়া বাত হো, এই উর্দুতে যে কত সুন্দর সুন্দর উক্তি আছে এগুলো বলে আর কি। হ্যাঁ একটু কষ্ট করে বলো যে উত্তরটা খেয়ে ইসাক। এই ইসাক ভদ্র যত কাহিনী সব ইসাককে নিয়ে, এই যে ছোট মানুষ বেজা লাগায় বেশি আর কি, সেজন্যই বলে মানুষ যে ছোট মরিচে ঝাল বেশি, ছোট মরিচে ঝাল বেশি, ছোট মরিচে ঝাল বেশি। হ্যাঁ তাহলে এই যে ইসাক মিয়া, ওকে ওকে ঠিক আছে। পরে আসি, তাহলে আমরা উত্তর পেলাম কি ইসাক, পরে উত্তর পেলাম কি ইসাক, ঠিক আছে। পরে আসি, দেখো আসমা, এই যে প্রশ্নটা, এই যে আসমা ভদ্র মহিলা আসমা কোরআন শরীফ নামাতে গিয়ে কি মানে কি পরে থাকতে দেখলো, অর্থাৎ যখন উনি কোরআন শরীফ নামায়, মনে করি কোরআন শরীফটা এখানে দাগ আছে, কোরআন শরীফটা যখন এখান থেকে নামাতে লাগলো তখন একটা জিনিস পেলো, ওই জিনিসটার নামটা কি? আসলে ওই জিনিসটার নামটা কি? যে আসমা ভদ্র মহিলা, উনি হচ্ছে নুরুল হুদার স্ত্রী, নুরুল হুদার স্ত্রী। কার স্ত্রী? নুরুল হুদার স্ত্রী। কার স্ত্রী? নুরুল হুদার, হ্যাঁ নুরুল হুদার স্ত্রী। ওকে, আমরা পাইলাম নুরুল স্ত্রীর নাম হচ্ছে কি? হ্যাঁ স্ত্রীর নাম হচ্ছে আসমা। এখন পরীক্ষা এটা আসতে পারে। এখন আমাকে বলতে হবে যে এখানে কোরআন শরীফ নামের থেকে কি পড়ে গেল? টুপি, তেওয়ালে, রেইনকোট, মোজা। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে রেইনকোট। সবাই বলছো রেইনকোট। হ্যাঁ আরাধ্যা, তারপর হচ্ছে বৃষ্টি বলছো, আলাউদ্দিন বলছো, নুসরাত, তারপর হচ্ছে নীল আকাশ নীল, নুসরাত, হ্যাঁ সানজিদা, সবাই বলতেছো যে তোমার হচ্ছে কি রেইনকোট, রেইনকোট দেখতে পেলো। ওকে, তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন আমি করতে চাই, যেটা হচ্ছে এই যে আসমা, এই আসমার ভাইয়ের নাম কি? অর্থাৎ নুরুল হুদার শ্যালক আসমা নামের একটা আমাদের স্টুডেন্ট ছিল, আসমা কুমিল্লা ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করছে, টপ, হ্যাঁ ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পাইছে আমাদের, তোমরা জানো। হ্যাঁ সেকেন্ড টাইমার ছিল, আবার বলে দেয়, সে কিন্তু সেকেন্ড টাইমার ছিল, সে সেকেন্ড টাইমার ছিল, এবং সে কি সেকেন্ড টাইমার ছিল, এবং সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি আছে এখন বর্তমানে, ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি আছে, সে আমাদের আসমা। এই আসমার ভাইয়ের নাম কি বলো একটু? আসমার ভাইয়ের নাম কি? আসমার ভাইয়ের নাম মানে হচ্ছে নুরুল হুদার শ্যালক বা শালা, হ্যাঁ মিন্টু। ওরে বাবা, সবাই উত্তর দিয়ে দিচ্ছে অলরেডি। আসমার ভাইয়ের নাম হচ্ছে কি? মিন্টু। ওকে ওকে, পরে আসি। মগবাজারের একটি বাড়ির খাটের নিচে, কিসের নিচে? খাটের নিচে মিলিটারি কয়টি চাইনিজ রাইফেল পেয়েছিল? মিলিটারি একটি বাড়ির খাটের নিচে মিলিটারিরা কয়টি রাইফেল পেয়েছিল? এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ কয়টি তোমার হচ্ছে পেয়েছিল একটু বলো তো, যে মিলিটারিদের তোমার হচ্ছে মগবাজার যে একটা বাড়ি ছিল, বাড়ির খাটের নিচে কয়টা? ওইখানে আগে পাইতো তো কি মনে করো, আগে পাইতো কি মানুষ? রাইফেল পাইতো, বাট এখন কি পাই? তেলের খনি। তোমার দেখবা ফেসবুকে দেখতে পারবা যে এখন মানুষের খাটের তলের মধ্যে কি থাকে? তেলের খনি থাকে, যে তেল থাকে, তেলের খনি পাওয়া যায় আর কি এখন। হ্যাঁ তাই সব তেলের খনি। ওকে, তাহলে আমরা মগবাজারের একটি বাড়ির খাটের নিচে মিলিটারিরা কয়টি চাইনিজ রাইফেল পেয়েছিল সেটা উত্তরটা আমরা জানতে চাইবো। হ্যাঁ তিনটা, দুইটা, তিনটি, চারটি? হ্যাঁ উত্তর হচ্ছে তিনটি, উত্তর হচ্ছে তিনটি, চারটি। সবাই বলতে চারটা, আবার কেউ বলতে দুইটা। তোমাদের মধ্যেই ভেজাল, তোমাদের মধ্যেই ভেজাল। আবার বলতে চারটা। বি নাম্বার কেউ বলতেছে না? সবাই বলতে চারটি, সঠিক উত্তর চারটি। হ্যাঁ সবাই চারটি, ঠিক আছে চারটি ধরে নিলাম। ওকে ঠিক আছে, পরে আসি। পরের প্রশ্ন আসার আগে তোমাদের কাছে এই যে দেখো একটু খেয়াল করো, এখানে একটা প্রশ্ন, এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, এখানে একটু খেয়াল করো। আমি যদি একটা স্লাইড নেই, নিউ স্লাইড নিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি, খেয়াল করো। এই তোমাদের যে আলোচনা করলাম, আলোচনা করতে গিয়ে তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করলাম সেটা কি? তোমরা ভর্তি পরীক্ষা দিবা, ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমরা পাই, সেটা হচ্ছে কি? সেটা তোমরা জানো যে কলেজের জন্য, কলেজের সর্বশেষ প্রশ্ন, কলেজের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল? কয়টি আলমারি কেনা হয়েছিল? কেনা হয়েছিল একটু বলো তো, কলেজের জন্য কয়টা আলমারি কিনে হয়েছিল? একটু তোমাদের কাছে প্রশ্ন, কলেজের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল? আমার লেখা কত অনেক সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ অনেক সুন্দর হাতের লেখা। বলো একটু কষ্ট করে বলো, কলেজের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল? 10টি। উত্তর বলে ফেলছে, বলো ওরা বলে ফেলছে 10টা, একজন বলছে আবার 11টা। হ্যাঁ উত্তর হচ্ছে কয়টা? হ্যাঁ এটা কিন্তু কত সুন্দর হাতের লেখা, তোমরা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর হাতের লেখা, খুবই করতে পারো, আমাকে অনুসরণ করতে পারো তোমরা। তাহলে এই যে পাচ্ছি 10টা, কয়টা? 10টা। তাহলে এটা ছিল সর্বশেষ প্রশ্ন, এটা ছিল সর্বশেষ প্রশ্ন।
ওকে, তাহলে আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম। ক্লাসের পিরিয়ডটা তোমাদেরকে আমরা দিয়ে দিব, হ্যাঁ তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটা বুঝতে পারছো কিনা বা ভালো লাগছে কিনা, একটু বলো কমেন্ট, সবাই একটু বলো যে ক্লাসটা বুঝতে পারছো কিনা, পাশাপাশি ভালো লাগছে কিনা। সবার কাছ থেকে সবার কমেন্টগুলো পড়বো আমি। হ্যাঁ, 2টা মোবাইল হাতে নিয়ে নিছি, বলো। হ্যাঁ ভালো লাগছে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ এত তাড়াতাড়ি শেষ করে দিলাম। হ্যাঁ আরো পরবর্তী করাবো, আস্তে আস্তে বড় করাবো, তোমাদের করাবো। আচ্ছা এই খেলাটা তৈরি করতে আমাদের অনেক সময় লেগে গেছে ভাইয়া, তোমাদের সাথে ইনফরমেশন অ্যাড করতে 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 অনেক সময় লেগে গেছে। আরো তোমাদের অ্যাড করে, তোমাদের যদি চাও আরো ইনফরমেশন অ্যাড করবো ইনশাল্লাহ আমরা। ওকে ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে বুঝেছি। ওকে ভাইয়া ঠিক আছে, তোমাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞ আমরা। তোমাদের প্রতিনিয়ত আমাদের সাথে ক্লাস করবা ইনশাল্লাহ, ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত এই ক্লাসগুলো যে করতেছো না, দেখবা হয়তো এমন হতে পারে এই ক্লাসে যে প্রশ্ন তোমাকে পড়ানো হয়েছে এই প্রশ্নটা হুবহু ওই তোমার অ্যাডমিশন টেস্টে পাবা ইনশাল্লাহ। এই বিশ্বাস রেখে তোমাদের ক্লাস করাই। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই বন্ধু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।